जब समयो देश स्वतंत्र हुँदैन तब समयो आन्दोलन चलिरहनेछ। आपके चौकी में एक नया पुलिस ऑफिसर आ रहा है, ब्रिटिश कंपनी का पुलिस ऑफिसर। Miss Badurji, keep playing the instrument. लड्छु या मर्छु या मर्छु। पुतली तामाङ, ये अंग्रेज भारत छोड़, ये अंग्रेज भारत छोड़। go back Simon, go back Simon. अंग्रेज भारत छोड़ो। बदला लिँदैनौ, म त्यसलाई त्यो जात नि म मारेर लिनेछु त्यसको बदला। ल म लिनेछु बदला त्यसको, म लिनेछु बदला, बुझ्यौ? Hold you bastard! तेरो र मेरो बीचमा अनि मेरो र मेरो देशको बीचमा जो पनि आउँछ नि काटेर राखिदिन्छु त्यसलाई, बुझिस्? নমস্কার। আমি এই মুহূর্তে কলকাতাতেই আছি, কিন্তু একটু ব্লেনটা উত্তরবঙ্গের ব্লেন, এবং সবকিছুতেই উত্তরবঙ্গটাই আমি কেন তুলে ধরছি সেটা আর কিছুক্ষণ বাদেই সেটার একদম প্রকাশ্যভাবে আমরা টুডে স্টোরির পর্দায় আপনাদেরকে জানাবো। উত্তরবঙ্গ কেন এই শীতকালে উত্তরবঙ্গ সবার কাছে ভীষণ প্রিয়, দার্জিলিং তো সবার কাছে ভীষণ প্রিয়। আর সেই উত্তরবঙ্গকেই কেন বেছে নেওয়া হলো এই ছবির জন্য সেটাও জানবো, এবং ছবি বলছি এবং সেই ছবিতে ভীষণ বিশাল একটা আকর্ষণ রয়েছে সেটাও জানাবো আপনাদেরকে, এবং আস্তে আস্তে সমস্ত কিছু আপনাদের সামনে অল্প পরিসরে আমরা তুলে ধরবো। এই মুহূর্তে আমরা আছি কলকাতার অন্যতম সেরা ক্যাফে স্টিমিং ইন মাঙ্গে, এবং সেখানে আমরা আড্ডা দিচ্ছি। কি বলবো, সেই মানুষ দুটি, একজন আমার ডান পাশে রয়েছে প্রান্তিক চক্রবর্তী, পরিচালক প্রান্তিক চক্রবর্তী, এবং তার আসল আর একটা পরিচয় আছে সেটা এই মুহূর্তে নাই বা বললাম। আর আমার ডান পাশে যাকে অন্য পরিচয় এই মুহূর্তে বা বা পাশে অন্য রূপে সম্বোধিত করা খুব মুশকিল, কেননা তিনি 21শে জুলাইয়ের পর থেকে তাকে মানুষ চিনেছে অন্যভাবে। আজকে সে আমার পাশে রয়েছে অভিনেত্রী রাজন্না হালদার। তো দুজনের কাছে যে ছবিটা নিয়ে আমরা এবারে কথা বলবো, 26শে জানুয়ারি সেটি মুক্তি পেতে চলেছে এবং আপনাদের নিকট প্রেক্ষাগৃহে। ছবিটির নাম 1945 বিহাইন্ড দ্য মাউন্টেন্স। অসাধারণ একটি দিন, আর সেই নামের পেছনে যে কাহিনীটা রয়েছে সেটা তো অবশ্যই জানবো আমাদের প্রিয় পরিচালক প্রান্তিকের কাছ থেকে। প্রান্তিক, এই যে ছবিটা যেটার মূল কেন্দ্র, যেটা আমি যতটা জেনেছি সেটা হচ্ছে একটা যুদ্ধ, যেটা পাহাড়ের মানুষ স্বাধীনতার জন্য করেছে, এবং সেই যুদ্ধটা
সেরম ভাবে কোনো জায়গায় প্রচার পায়নি, কিন্তু তোমার ছবিতে প্রথমবার সেরকম ভাবে ছবিটা তে যুদ্ধটা থেকে আমরা দেখতে পাবো। বলো কিছু। প্রথমেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বা আলোচনা করার আগে টুডে স্টোরিকে ধন্যবাদ যে আমরা 1945 যে ছবিটা করেছি বিহাইন্ড দ্য মাউন্টেন, সেটা পাহাড়ের ছবি, পাহাড়ের সংগ্রামের গল্প, এবং সেই পাহাড়ি ফ্লেভারটা আমি এই মুহূর্তে কলকাতায় বসে আছি। আমরা কালকেই আবার প্রমোশনে পাহাড়ে চলে যাবো, কিন্তু একদিন আগে আমরা পাহাড়ের ফ্লেভারটা পেয়ে গেলাম। ধন্যবাদ স্টিমিন মার্কসকে, যেখানে এত সুন্দর একটা চায়ের মাধ্যমে আরো দার্জিলিং এর সন্ধ্যাটাকে অনুভব করানোর জন্য কলকাতায় অ্যাম্বিয়েন্সটাও এরকমই এখানে, খুব সুন্দর, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। খুব তো তোমার এই যে ছবিটি, এটার কাহিনীটা যদি সামান্য খুব ছোট করে বলতে গেলে, আমরা 1945 সালের একটি গল্প বলেছি। 1945 মানে আমরা বুঝতেই পারছি 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা পায়। ঠিক তার আগে, মানে যখন স্বাধীনতার প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি, সেই সময় একটি পরিবারের গল্প বলেছি, একটি নেপালি পরিবার, যারা ভারতবর্ষেরই, নেপালি পাহাড়ে প্রচুর নেপালি থাকে, তো নেপালি পরিবারের গল্প, যারা কিভাবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পরিবার হিসাবে রুখে দাঁড়ায় এবং ব্রিটিশ শাসনের একজন পুলিশ অফিসারের কাছে মাথা না নত করে, সেটা নিয়ে এই গল্পটা। এবং সেই গল্পের সাবটেক্সটে আমরা পুতলি তামাং, একজন স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবী পাহাড়ের, তার গল্পটাকে আমরা তুলে ধরেছি। কারণ এই পুতলি তামাং 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। আমরা সবাই জানি গান্ধীজির নেতৃত্বে অগাস্টের 12 তারিখ ডাক দেওয়া হয়েছিল। সেই ভারত ছাড়ো আন্দোলনকে পাহাড়ে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি পুতলি তামাং। সেই আন্দোলনও ভয়াবহ রূপ গ্রহণ করে। আমার এই জিনিসটা বারবার মনে হয়েছিল যে এই ঘটনাগুলোকে গল্পে তুলে ধরা দরকার, তো সেটাই আমরা তুলে ধরেছি। কারণ পাহাড়ও তো আমাদের পশ্চিমবঙ্গেরই অঙ্গ। আমরা দার্জিলিং ঘুরতে যাই, আমরা কালিম্পং ঘুরতে যাই, আমরা কার্শিয়ং ঘুরতে যাই, কিন্তু যখন আমরা ইতিহাসের কথা বলছি তখন আমরা হয়তো এদের উপেক্ষিত করেছি। না সিলেবাসে, না কোনো চলচ্চিত্রে বা না কোনো সাহিত্যের মধ্যে আমরা পাচ্ছি। তো সেরকমই এক চরিত্র পুতলি তামাং, যেটা রাজন্না প্লে করেছে, সেই তাকে কনটেক্সটে রেখে একটি পরিবারের, একটি ব্রিটিশ শাসনের পুলিশ অফিসারের এগেনস্টে কিভাবে রুখে দাঁড়ায়, সেটাই এই গল্পের মূল বিষয়। এই গল্পে সম্পর্কের গল্প, এই গল্প স্বাধীনতার গল্প, এই গল্প অভিমানের গল্প, এই গল্প স্বাধীনতা পাওয়ার আকাঙ্ক্ষার গল্প। এবং শুধুমাত্র পুতলি তামাং না, এই গল্পে আমরা একটি রেডিও ব্যবহার করি। সেই রেডিওর মাধ্যমে বহু পাহাড়ি যারা বীর বিপ্লবীরা ছিলেন, ব্রিটিশ রাজের এগেনস্টে যারা লড়েছিলেন, যেমন হেলেন লেপচা, যেমন নার বাহাদুর, তাদেরও কাহিনীকে আমরা তুলে ধরেছি। এবং সব থেকে মজার কথা, এই যেমনি আমরা পুতলির কথা বলছি, যে 26 বছর বয়সে একটি মেয়ে, পাহাড়ি মেয়ে, তিনি গান্ধীজির আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পাহাড়ের বুকে, সেরকম ভাবে আরেকজন ওখানে আছেন যার নাম নার বাহাদুর। আমরা জানি না যে নার বাহাদুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, নেতাজি যেটা ফর্ম করেছিল, তার একজন গুরুত্বপূর্ণ মেম্বার ছিলেন, এবং তার মৃত্যুর পর তার বডিটাকে পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। দুর্ভাগ্যবশত বা যে কোনো কারণেই হোক, ইতিহাস সবটাকেই উপেক্ষিত। তো আমরা চেয়েছি যে চলচ্চিত্র তো সমাজের কথা বলে, মানুষের কথা বলে, তো এরকম একটা গল্পকে যদি আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং সার্বিক টিম, আমরা যারা কাজ করেছি, তারা সবাই এই গুরুত্বটা অনুভব করেছে বলেই আজকে ছবিটা এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে যে আর কিছুদিনের মধ্যেই সেটা মুক্তি পেতে চলেছে 26শে জানুয়ারি। একদম। এবং এই ছবিতে মুখ্য চরিত্রে আমরা পাচ্ছি সাংবাদিক ঋতব্রত। ঋতব্রত যেহেতু এই সাংবাদিক প্রফেশনে রয়েছে এবং বলিষ্ঠ পরিচালকও বটে, তো ঋতব্রত সঙ্গে কাজ করতে তোমার কেমন লাগে? হ্যাঁ, এছাড়া একটা মজার কথা বলি, মানে এই ছবিটা যখন আমি প্রথম পরিকল্পনা করি, আমি ঋতদার কাছে যাই। ঋতদার সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, দাদা ভাইয়ের মতো। তো ঋতদাকে আমি অভিনেতা ঋতদা হিসেবে যাইনি, আমি ঋতদার কাছে গিয়ে বলছি আমি ছবিটা বানাবো, আমাকে একটু অ্যাডভাইস করো, আমাকে মেন্টরিং করো, আমার তো মেন্টরিংটা দরকার। তো ঋতদা বলছে আমি সমস্ত তোমাকে সহযোগিতা করে দেবো। তো সহযোগিতা হচ্ছে, স্ক্রিপ্ট হয়ে গেছে, ঋতদা কিছু সাজেশন দিচ্ছে, ডেভেলপমেন্ট চলছে। এমন সময় আমি কলকাতা বাইরে একদিন ছিলাম, তো আমি স্ক্রিপ্টটা যখন ফাইনালাইজ করি, ঋতদাকে একদম পুরো টাইট হয়ে গেছে, ঋতদাকে আমি ফোন করে বলি, দাদা তোমার সময় আছে, আমি একটু গল্পটা শোনাবো। তো আমার আসলে বলার উদ্দেশ্য অন্য কিছু ছিল, সেটা বলছি, তো গল্পটা শোনাবো। তো বলো হ্যাঁ বলো না, কোনো অসুবিধা নেই। তো আমি পুরোটা বললাম, বলার পর বললো বাহ প্রান্তিক, একটা দুর্দান্ত গল্প বলেছো। আমি বললাম এবার মূল কথাটায় আসি। মূল কথাটা যে আমার না একজন এই ব্রিটিশ কোম্পানির পুলিশ অফিসার চাই, সেই রোলটা তুমি করবে। ঋতদা বলছে এই শোনো, উনি যেভাবে বলেন, আমি জানি উনি কিছু মনে করবেন না, এই শোনো এইটা করো না। দেখো আমি সাংবাদিকতা বুঝি, আমি পড়াশোনা বুঝি, আমি চলচ্চিত্র বানাতে বুঝি, কিন্তু অভিনয়টা আবার মুখ্য চরিত্রে আমাকে দিয়ে এটা করিও না। আমি বললাম না, আসলে আমি যখন একটা ব্রিটিশ কোম্পানির পুলিশ অফিসার
খুঁজছিলাম, তখন আমার মনে হয়েছিল ঋতদার যে অ্যাটায়ার সেটার সাথে ঋতদাকে ভীষণ যাবে। এবং ঋতদার একটা অদ্ভুত ব্যাপার আছে, ঋতদা ভীষণ দেখবে কথা বলার মধ্যে ওনার মধ্যে একটা সাহেবী আদব কায়দা আছে, উনি ওটাকে ফলো করেন, পরিপাটি। তো সেই জায়গা থেকে আমার ঋতদাকে কাস্ট করে, এবং ঋতদার সাথে কাজ করতে গিয়ে কঠিন ব্যাপার তো নয়। আমি বলি যে আমি এত ভালো একজন মেন্টার এবং এত ভালো একজন মানুষকে সাথে পেলাম যে আজকে যখন ছবিটা রিলিজের সামনে দাঁড়িয়ে আছে, আমি এটা বলা উচিত যেটা আমি প্রথম একটা বড় স্কেলে ছবি বানাচ্ছি, আমি একজন নতুন ডেবিউটেন্ট, হয়তো একটা আমি ছবি করেছি এর আগে ডিজিটাল প্ল্যাটফর্মে, যাই হোক নোভিস। তো সেই জায়গা থেকে তিনি এই ছবিটায় আর অভিনেতা ঋতদা নেই, এই ছবিটার ডিস্ট্রিবিউশন ঋতদা হয়ে গেছে, এই ছবিটার কোথায় কোন হলে চললে কিভাবে মার্কেটিং করলে ভালো হতে পারে তার অ্যাডভাইস ঋতদা হয়ে গেছে। এবং শুধু এটা ঋতদার ক্ষেত্রে না, আমি বলি যে আমার পুরো টিম, আমি একটা মনে করি যে এই যে ছবিটা বানাতে গিয়ে আমরা যেমনি ইতিহাসে ফিরে গেছি, ইতিহাসের পাতায় ফিরে গেছি, সময়ের পাতায় ফিরে গেছি, তেমনি আমি একটা পরিবার সংযোজন করেছি। এবার আমি গ্রেটফুল টু মাই এন্টায়ার টিম ফ্রম দ্য টেকনিশিয়ানস, আমি যাদের কথা বলবো, কারণ ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং শুটিং ইন দ্য হিলস। এবং আমাদের 1945 যেহেতু আমাদের কোনো ইলেকট্রিসিটি ব্যবহার করেনি, আমাদের সব নাইট সিন গুলো লম্ফোর আলোতে শুট। তো এই যে চ্যালেঞ্জেস গুলো ছিল, এটা টিম ছাড়া হতো না, নট অনলি দ্য কাস্ট বাট দ্য এন্টায়ার ক্রিউ মেম্বার্স। এটা আমার কাছে বড় প্রাপ্তি, এবং ঋতদা সর্ববৃহৎ প্রাপ্তি এই ছবির আমার। অসাধারণ। প্রান্তিকের কাছ থেকে এত কিছু শোনার পরে আরো যেটা আমার জানতে ইচ্ছে করে যে দার্জিলিং একটা সুন্দর পাহাড় ঘেরা শহর, যে শহরের মধ্যে লুকিয়ে আছে এরকম একটা ছবির পুরো প্রেক্ষাপট, যা শুনে অসাধারণ লাগছে। এবং 26শে জানুয়ারি যখন প্রেক্ষাগৃহে আপনারা দেখতে যাবেন, সত্যি আপনাদের ভীষণ ভালো লাগবে। দার্জিলিংকে আমরা নতুন ভাবে আবার আবিষ্কার করব, সেই পুরোনো দিনের দার্জিলিং আবার নতুন ভাবে। এবং এই মুহূর্তে আমরা দার্জিলিং এ কিছুটা ফ্লেভার পেয়ে রয়েছি স্ট্রিমিং মার্কসে, যেখানে আগামী 10ই জানুয়ারি থেকে একদম টি ফেস্টিভ্যাল হতে চলেছে, যেখানে হরেক রকম টি এর মেলা বসতে চলেছে। এবং আপনারা অবশ্যই যোধপুর পার্কে স্ট্রিমিং মার্কসে চলে আসুন এবং এই ফেস্টিভ্যালের মজাটা একদম 100% মজা নিন এই ফেস্টিভ্যালে। এই মুহূর্তে আমি যার সঙ্গে কথা বলতে চলেছি, তার সঙ্গে এর আগেও টুডে স্টোরিতে অনেকবার ইন্টারভিউ হয়েছে, কিন্তু পৃথক বিষয়। সেখানে রাজার নীতি ছিল, এখানে রাজার নীতি নেই। এখানে সুন্দর অভিনেত্রীর হাসিটা রয়েছে, আর তাকে আজকে আমি যে পরিভাষায় সম্বোধন করছি, অভিনেত্রী রাজন্যা হালদার। সত্যি আমার কিরকম একটা ফিল হচ্ছে যে অভিনেত্রী রাজন্যা হালদার, পলিটিশিয়ান রাজন্যা হালদার নয়, প্রেসিডেন্সি ছাত্রী রাজন্যা হালদার নয়। তো সমস্ত কিছু যখন প্রশ্ন আমার মনের মধ্যে সাংঘাতিক ভাবে ধাক্কা খাচ্ছে, তখন আমার প্রথমেই মনে হলো যে এই যে ছবিটি, এই ছবিটির একটি কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন রাজন্যা হালদার। রাজন্যা, ওয়েলকাম টু টুডে স্টোরি। এবং এই যে চরিত্রটা, যেটা পুতুল তামাঙ্গে তুমি প্লে করেছো, পুতলি তামাঙ্গে, এইটা নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু যদি বলো। প্রথমেই বলবো যে চাটা আমি এই মুহূর্তে খাচ্ছি সেটা দার্জিলিং এরই ফ্লেভার এনে দিচ্ছে এবং অসাধারণ এটা টেস্ট। স্টিভেন মার্কসকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা চা এখানে আমার সামনে লোভনীয় করে তোলার জন্য। আর টুডে স্টোরির প্রত্যেক দর্শককে তো অবশ্যই আগেও আমাদের ইন্টারাকশন হয়েছে, আগেও কথা হয়েছে, প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর নতুন রূপে রাজন্যা অভিনেত্রী, বিষয়টা হচ্ছে এরকম ভাবে যদি বলা যেতে পারে। পুতলি তামাং হচ্ছে এমন একজন চরিত্র বা এমন একজন নারী, মহিলা, এমন একজন নারী আমার মনে হয় যিনি হার্টসেলফ একজন নায়িকা তার নিজের প্রফেশনে, তার নিজের কাজের। পুতলি তামাং চরিত্রটা যখন আমাকে প্রান্তিক বলে, এটা ঠিক ছিল না যে আমরা পুতলি তামাং চরিত্রটা আমরা সিনেমায় রাখবো, প্রান্তিকের ঠিক ছিল না, প্রান্তিকই এই সিনেমাটা পরিপূর্ণভাবে সাজিয়েছে। তখন আমরা ঠিক করেছিলাম যে পুতলি তামাংয়ের চরিত্রটা না রেখে তার এই যে ঘটনাগুলো বা হেলেন লেপচার ঘটনা বা নার বাহাদুরের ঘটনা, সেটা আমরা কোনো না কোনো রেডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো। কিন্তু তারপর হঠাৎ করে প্রান্তিক আমাকে বলে যে তাহলে এক কাজ কর, তুই পুতলি তামাংয়ের চরিত্রটা অভিনয় কর। এবং আমাকে ঋতদাও এটা বলে যে তুমিই করো রাজন্যা। কেন বলেছিল সেটা হয়তো ওরাই জানে, কিন্তু আমার মনে হয়েছে চরিত্রটা অভিনয়ের সময় রিয়েল লাইফের রাজন্যা এবং রিয়েল লাইফের রাজন্যা, রিয়েল লাইফের পুতলি এবং রিয়েল লাইফের রাজন্যা কোথাও না কোথাও গিয়ে এক হয়ে যায়। কারণ দুজনের মধ্যেই সেই একটা রণংদেহী মূর্তি যে
করেঙ্গে ইয়ে মরেঙ্গে এরকম একটা মনোভাব, সেটা একাকার হয়ে মিশে গেছে। আমার মনে হয় যে সব থেকে বড় বিষয় যেটা আমাকে এই পুতলি করতে গিয়ে যেটা আমি ফেস করেছি, সেটা হচ্ছে যে পুতলির সম্পর্কে আমরা কিন্তু 2 পাতার বেশি পাই না ইতিহাসে, এবং বিস্মৃতির পাতায় চলে যাওয়া, বিস্মৃতির খাতায় চলে যাওয়া, বিস্মৃতির ইতিহাসে চলে যাওয়া একটা চরিত্র বা একাধিক চরিত্র, যাদের কিন্তু এই পাহাড়ের পুতলির বলুন বা এই পাহাড়ের হেলেন লেপচার বলুন, নরবাহাদুরের বলুন, একটা বিশেষ ভূমিকা রয়েছে স্বাধীনতা সংগ্রামে। পুতলি গান্ধীজিকে পাহাড়ে ইন্ট্রোডিউস করছে, অথচ পুতলির কিন্তু সেরকম কোনো বিশেষ ইতিহাস নেই। আমরা যখন পুতলি চরিত্রটা স্টাডি করেছিলাম, সেই স্টাডি করার সময় দেখেছিলাম যে পুতলির সম্পর্কে পাহাড়ের মানুষও হয়তো এতটা জানে না যতটা না আমরা স্টাডি করেছি। প্রান্তিক আমাকে যখন চরিত্রটা বলে যে এইভাবে করতে হবে, এটা এটা করতে হবে, আমি তখন ভেবেছিলাম যে এটা কঠিন হবে, কারণ ভাষাটা নেপালি, আমাকে নেপালি বলতে হয়েছে। আর তারপরে আস্তে আস্তে যখন প্রান্তিক পুরো বিষয়টা আমার কাছে তুলে ধরার চেষ্টা করে যে এই ঘটনা, এই কাহিনী, খুব ইজি গোয়িং ছিল বিষয়টা, খুব একটা কঠিন হয়নি, ডিফিকাল্ট টাস্ক ছিল না। কারণ রাজন্যা সেই বিপ্লবে বিক্ষোভে বিদ্রোহে থেকেছে, পুতলিও বিপ্লবে বিক্ষোভে বিদ্রোহে থেকেছে, এবং সব থেকে বড় বিষয় রাজন্যা অন্যায়ের বিরুদ্ধে লড়েছে বিভিন্ন ক্ষেত্রে, পুতলিও অন্যায়ের বিরুদ্ধে লড়েছে এবং তার নিজের দেশকে বাঁচিয়েছে। তো সেই জন্য রাজন্যা পুতলি হয়ে যেতে পেরেছে খুব ইজিলি। রাজন্যা যেটা বেসিক্যালি সবচেয়ে বড় তোমার কাছে সমস্যা বা থ্রেটস যেটা যদি আসে, সেটা আসলেও আসতে পারতো, যেহেতু রাজন্যা হালদার, তাহলে সেটা মনে হয় আসেনি। সেটা হচ্ছে অভিনয় আর বাস্তবিক মঞ্চ, এটা সম্পূর্ণ আলাদা কাপ অফ টি। যেখানে তোমাকে স্ক্রিপ্ট রেডি করে দিচ্ছে, সেই স্ক্রিপ্ট অনুযায়ী তুমি চলছো, আর তুমি যখন বাস্তবিক মঞ্চে দাঁড়িয়ে তোমার বক্তব্য রাখছো, সেটা সম্পূর্ণ একটা নিজস্বতা নিয়ে বলছো। এখানে নিজস্বতা কিন্তু তোমার ডিরেক্টরের হাতে, সেই কিন্তু ড্রাইভার, সেই কিন্তু তোমাকে নির্দেশ দিচ্ছে, এবং সেখানে তুমি পাচ্ছ ঋতব্রতর মতন একজন দক্ষ অভিনেতা এবং পরিচালক। তো সেখানে তোমার মানে সামনে যে প্রতিবন্ধকটা যদি বলি, তাহলে কি কি তোমার মনে হয়েছে যে প্রথমে এটা আমার কাছে আসতেও পারে? না, প্রতিবন্ধকতা মানে আমি বলি, আমার ডিরেক্টর এমন একজন ডিরেক্টর ছিলেন যিনি ড্রাইভ তো নিজে করেছেন, কিন্তু কখনোই আমাকে রাস্তাটা বলে দেননি যে এই রাস্তাতেই যেতে হবে, গন্তব্যে পৌঁছানোটা উদ্দেশ্য, কিন্তু সেটা যে কোনো রাস্তা দিয়ে যেতে পারো তুমি। এইটা আমার মনে হয় যে একজন শিল্পীর কাছে এই সহজ বিষয়টা থাকা উচিত। মানে এইটুকু যদি আমরা শিল্প সত্তাকে ছাড় না দিই, তাহলে মনে হয় পুতলি আজকে পুতলি হয়ে উঠতে পারতো না, এবং সেটা সাধারণ মানুষ বিচার করবে যে পুতলি আদৌ কতটা সফল নয়। কিন্তু আমার যতটুকু আমি ফেস করেছি বা আমি যতটুকু রিয়েলাইজ করেছি এই চরিত্রটা করার জন্য, আমাকে প্রান্তিক বলেছিল যে এইটা, প্রান্তিক আমাকে একটা স্ক্রিপ্ট পাঠিয়েছিল, স্ক্রিপ্টও কিন্তু স্ক্রিপ্টের মতো নয়, মানে প্রান্তিক আমাকে বলেছিল এইটা হচ্ছে পুতলি, এরকম ভাবে আমাকে 2টো পাতা তুলে পাঠিয়েছিল, বলেছিল এই পুতলি তুই এবার কি করে সে পুতলিকে ফুটিয়ে তুলবি সেটা তোর ব্যাপার, ইটস অল অ্যাবাউট পুতলি অ্যান্ড ইটস অল অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর অ্যাক্টিং। তো আমি যখন দেখলাম যে আমাকে এরকম একটা, আমাকে ডিরেক্টর এমন একটা ছাড় দিচ্ছে যেখানে আমি নিজের কথাটা পুতলির মতো করে বলতে পারবো বা পুতলির কথাটা নিজের মতো করে বলতে পারবো, তখন আমার সুবিধা হয়েছে করতে। মানে আমার কিন্তু কোনো প্রতিবন্ধকতা আসেনি। আমি প্রান্তিকের কাছে যাব। প্রান্তিক, রাজন্যা হালদার যে রাজনীতির নতুন মুখ, 21শে জুলাইয়ের পর থেকে তাকে বিভিন্ন মঞ্চে দেখা গেছে, এবং বিভিন্ন মঞ্চে তার বক্তব্য মানুষ শুনেছে, মানুষ একসেপ্ট করেছে, এবং মানুষ ভালোবাসাও দিয়েছে। এবং তুমি এরকম একটা সিদ্ধান্ত কিভাবে নিলে যে নেত্রী রাজন্যা হালদার, যে পলিটিশিয়ান, যে এখন রাজনীতির অন্দরমহলে রয়েছে, তাকে হঠাৎ এই চরিত্রের জন্য কেন তুমি বেছে নিলে? না, প্রথম কথা, আমার রাজন্যার একটি গুণ প্রচন্ড ভালো লাগে। আমার মনে হয় আমাদের জীবনে 2টো জিনিস হয়, একটা হচ্ছে মানে যারা সোশিওলজির ছাত্র তারা এটা বেটার বলতে পারবে আরো, যেটা হচ্ছে আমরা স্টেটাসটাকে জীবনে 2টো ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাসক্রাইব স্টেটাস, যেটা আমি জন্ম থেকে নিয়ে জন্মেছি, আর একটা হচ্ছে অ্যাচিভ স্টেটাস, যেটা আমি সময়ের সাথে সাথে পেয়েছি। রাজন্যা, আমি বিশ্বাস করি না যে রাজন্যা 21শে জুলাইয়ের মঞ্চে ফাটিয়ে দেবে
এবং মানুষ এইভাবে তাকে গ্রহণ করবে, ভালোবাসা দেবে, সেটা ওর অ্যাসক্রাইব ছিল না। সেটা ওর সময়ের উত্থান পতন, ওর পড়াশোনা, এগুলোর মাধ্যম দিয়ে অ্যাচিভ করেছে, পলিটিক্স অনুধাবন করে অ্যাচিভ করেছে। বাট ওর যেটা অ্যাসক্রাইব জন্মগত, সেটা আমি রাজন্যার সাথে ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে বা ওর সাথে মেলামেশার সম্পর্ক থেকে বা ওকে জানার সম্পর্ক থেকে আমি জেনেছি ওর শিল্পী সত্তাটা। যে মানুষ, ও একজন গায়িকা, আমি ওকে অভিনেত্রী হিসাবে জানতাম না, একজন গায়িকা। যে মানুষ গানের মধ্য দিয়ে তার অনুভূতির কথা এত স্পষ্টভাবে প্রকাশ করতে পারে, যে মানুষ গানের মধ্য দিয়ে তার বিপ্লবের কথা এত স্পষ্ট করে প্রকাশ করতে পারে, সে মানুষকে যদি একটা চরিত্র দেয়া হয় সে খুব আরো ইজিলি করতে পারবে। এবং এই সূত্রেই বলে রাখি আপনাদের যে এই ছবিতে একটি মাত্র গান আছে এবং সেই গানটা রচনা এবং গেয়েছে রাজন্যা, এবং একটি দেশাত্মবোধক গান, দেশের কথা বলছে, সেটা রাজন্যা করেছে। তো আমি এই পুতলি চরিত্রটার জন্য আমি সব ক্যারেক্টারের কাস্টিং আমার হয়ে গেছিল, আমাদের অনেক খুঁজতে হয়েছে কারণ একটু ডিফারেন্ট কাস্টিং ছিল। যখন আমরা পুতলিটা করব ভাবলাম যে একটা ক্যারেক্টারের মধ্য দিয়ে, তখন ওই যে একটা ব্যাপার আছে যে কোনো কিছু না, যে কোনো সৃষ্টি না অনেক সময় হঠাৎ করে হয়ে যায়। ওই একটা ইলেকট্রিসিটি, ওই গ্যালভানি কি হয়েছিল, একটা ব্যাং মরে গেছিল, তারপর ব্যাংটা আবার হঠাৎ করে কেঁপে ওঠে, তখন গ্যালভানি বুঝেছিল যে ওই শিকের মধ্যে আছে, ঘর্ষণে করে উঠেছে, তার মানে ইলেকট্রিসিটি আবিষ্কার শুরু হলো। তো আমি এরকম এক রাত্রে পরিচালকরা অবসর সময় যেরকম ভাবনার জগতে পাড়ি দেয়, সেরকম পাড়ি দিতে দিতে হঠাৎ করে মনে হলো এই পুতলিটা যদি রাজন্যা করতে পারতো। এবং সেক্ষেত্রে আবারও আমার মেন্টর, আমি যার কথা বারবার ঘুরিয়ে বলবো, ঋতুদাকে আমি জানাই, পরের দিন দেখা করি, তখন আমি রাজন্যাকে বলি তুই করতে হবে। রাজন্যা বলছে না আমি করবো না, আমি করবো না, এইসব আমি করতে পারবো না। তখন প্রান্তিকের সঙ্গে আমার তুমুল ঝগড়াও চলছে, হ্যাঁ, করতে পারবো না, ক্ষোভে বিক্ষোভে বলছি না আমি করবো না। তো আমি দেখলাম যে ঋতুদাকে বললাম, ঋতুদা বলে একদম দেখি 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 ওর ছবিটা দেখাও, পুতলির ছবিটা দেখাও। তো পুতলির কম বয়সের কোনো ছবি অ্যাভেলেবেল নেই টেক্সটে, একটা বয়সকালের ছবি আছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা লিবার্টি ছিল যে আমরা সেই ছবিটা পাইনি, কিন্তু আমরা এখানে পুতলিকে জানিই না। সেখানে আমি যেভাবে পুতলিকে দেখাতে চাইবো, মানুষ সেইভাবে পুতলিকে দেখবে। যে রবীন্দ্রনাথ সেই বিখ্যাত কথা বলেছিলেন, আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, পান্না হলো নীল, পান্নার রং বদলে যাচ্ছে চেতনার রঙে। তো যে পুতলিকে আমরা দেখিনি, সে পুতলি আজকে রাজন্যা হলে, এবং অপূর্ব যিনি মেকআপ করেছেন, আমি তাদের কথা না বললে আমার এটা ধৃষ্টতা হবে, যিনি মেকআপ করেছেন, মানে এই রাজন্যা আর পাহাড়ের পুতলি রাজন্যা, মানে কিভাবে এই পরিবর্তন হয়ে গেল সেটা ভাবা যায় না। এটা খুব ডিফিকাল্ট টাস্ক ছিল যে মেকআপটা, কারণ আমি তো একজন সমতলের নারী এবং একজন বাঙালি নারী, তো আমার দৈহিক গঠনটা একজন পাহাড়ের কোনো মঙ্গোলাইট ফেসের নারীর থেকে দৈহিক গঠনের থেকে অনেক আলাদা। তো সেখানে দাঁড়িয়ে আমার যিনি আমাকে মেকআপ করেছেন, তিনি এত সুন্দর নিপুণ ভাবে, আমার পোস্টারে দেখাই যাবে যে এত সুন্দর, আপনারা অলরেডি পোস্টারটা দেখেছেন অলরেডি, যে সেখানে কিন্তু রাজন্যাকে একটু ডিফারেন্ট একটা লুকে লাগছে। সেখানে পাহাড়ি মেয়ে রাজন্যা কে একেবারে আমরা খুঁজে পাচ্ছি নতুন ভাবে। তো রাজন্যা আর প্রান্তিকের সঙ্গে আড্ডা দিতে দিতে আমরা এই মুহূর্তে সুইমিং মার্কসে রয়েছি, যেখানে খাওয়া দাওয়া তো এখানে আপনারা অসাধারণ, কফি তো রয়েছে এবং চা রয়েছে, চায়ের সম্ভার রয়েছে, আপনারা চলে আসতে পারেন এখানে। এবং আপনাদের ইভিনিংটা কিন্তু জমজমাট হবে, এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আমার শেষ দুজনের কাছে প্রশ্ন, যে 26শে জানুয়ারি এই ছবিটি রিলিজ করতে চলেছে, দর্শকদের উদ্দেশ্যে প্রান্তিক তুমি কি বলবে? আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে আমি শুধু এইটুকুই বলতে চাই, দেখুন ছবিটা দীর্ঘ সময়ের ছবি নয়, 1.5 ঘন্টার ছবি। আমরা জীবনে অনেক সময় অনেকভাবে অপব্যয় করি। আমি আপনাদের এইটুকু বলতে পারি যে আপনারা আসুন, হলমুখ হন, কারণ এটা একেবারেই আপনি গিয়ে বুঝতে পারলেন না এরকম ছবি নয়, খুব সরল ছবি। গল্পের কন্টেন্ট খুব ডিপ, বাট ট্রিটমেন্ট বা ছবিটা বানানো খুব সরল ভাবে। আমি এইটুকুই বলবো যে কয়েকটা জিনিস আপনারা পাবেন। এক, যেটা সঞ্চালক দাদা বিপ্লব দা নিজে বলছিল যে পাহাড়টা আমাদের কাছে কত প্রিয়। আমি বলছি আপনি যদি কিছু না পান, আপনি পাহাড়ে ট্রাভেলটা পাবেন। অসম্ভব লোকেশন, আনএক্সপ্লোর্ড লোকেশনে আমরা শুট করেছি। তো এই পাহাড়ি অনুভূতির জন্য আপনারা যান। 2, আমি আপনাদের বলবো যারা ইতিহাস ভালোবাসেন তারা যান, যারা টাইম ট্রাভেল পছন্দ করেন, সময়ের পিছন দিকে হেঁটে যাব, তারা যান, এবং সর্বোপরি যারা ভালো গল্প ভালোবাসেন, ঠিক আছে, আমাদের ছবিতে
আতিশয্য নেই, আমাদের ছবিতে প্রচুর ভিএফএক্স নেই, আমাদের ছবিতে বোম গোলাগুলি নেই, যেটা স্বাধীনতা মানে আমরা বুঝি। হ্যাঁ, কিন্তু গোলা বারুদ নেই। গোলা বারুদ না হয়েও কিভাবে স্বাধীনতা আকাঙ্ক্ষা, স্বাধীনতার লড়াই মানুষ করতে পারে, এবং এই পাহাড়, যে পাহাড় আমার আপনার বাংলারই পাহাড়, সেইটা দেখার জন্য। এবং আমি আপনাকে বলতে পারি যে 1 ঘন্টা 30 মিনিট ব্যয় করার পর আপনি কোথাও গিয়ে হয়তো আরেকবার ছবিটা দেখার ইচ্ছা প্রকাশ করবেন, বা আরো 5 জনকে বলবেন যে ছবিটা দেখে আসতে। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া আমি কামনা করি যে আপনারা আসুন, হলে এসে ছবি দেখুন। হয়তো ছবিটা পরে ওটিটিতে আসবে, যে আসবে, কিন্তু এই যে ল্যান্ডস্কেপ, যে মাউন্টিং ছবিটার, সেটা ওই বড় স্ক্রিনের আস্বাদনটা আপনি ওটিটিতে সেই লেভেলে পাবেন না। অবশ্যই ওটিটিতে ঘরে বসে দেখার সুবিধা থাকে। তাই আমি অনুরোধ করব আপনারা আসুন। 26শে জানুয়ারি সেভ দ্য ডেট, এই রিপাবলিক ডে, সেই রিপাবলিক ডেতেই আমরা স্বাধীনতার গল্প বলবো, পাহাড়ের স্বাধীনতার গল্প। অবশেষে ভালোবেসে রাজন্যার কাছে আমি যাব। রাজন্যা, আমাদের টুডে স্টোরি দর্শকদের তোমার ছবি যেটা আসতে চলেছে, তোমার ডেবিউ, কি বলবে? না, যা বলার তো ডিরেক্টর বলেই দিয়েছেন। আমি শুধু বলবো যে সবকিছুই তো বলা হলো, কিন্তু একটা জিনিস বলা হলো না, যে আমরা ইতিহাসের পাতা থেকে নিজেদেরকে কখনো না কখনো আমরা প্রত্যেকেই মনে করি যে আমরাও সে একটা বৃহৎ ইতিহাসের সাক্ষী। আমরা ইতিহাসের পাতায় প্রত্যেকেই থেকে যাচ্ছি, এই সময়ের ইতিহাসের পাতায়। যারা এই সময় আমাকে দেখছেন তারা থাকছেন, আমরা রয়েছি, এই ঘরে যারা বসে রয়েছে তারা প্রত্যেকেই রয়েছে। তো ইতিহাসের পাতা থেকে মুছে যেতে কেউ চায় না, পুতলিও চায়নি। আমি মনে করি পুতলিকে যদি পুনর্জাগরিত করতে হয়, এবং সেটা খুব ইম্পর্টেন্ট, মাতঙ্গিনী হাজরাকে যদি আমরা মনে রাখি, ক্ষুদিরাম বসুকে যদি আমরা মনে রাখি, নেতাজিকে যদি আমরা মনে রাখি, পুতলিকে মনে রাখা আমাদের উচিত, আমাদের কর্তব্য। তো সেই জন্য সেই কর্তব্যের জায়গা থেকে আসুন এবং মনে করুন যে আপনার দেশ, আপনি যে স্বাধীন দেশের আজকে নাগরিক হয়ে প্রজাতন্ত্র দিবসের দিন এই ছবিটা দেখতে আসছেন, সেই স্বাধীন দেশকে যারা স্বাধীন করেছিল তাদের মধ্যে কিন্তু পুতলি একজন। সেই ভালোবাসা, সেই শ্রদ্ধার জায়গা থেকে দেখতে আসুন। আমার মনে হয় সেটাই অনেক 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 বড় পাওনা হবে আমাদের। একেবারে। আমি আবার 21শে জুলাই মঞ্চেই বসে আছি মনে হচ্ছিল। তো এই সুন্দর দুজনের কথোপকথন আপনাদের সামনে তুলে ধরলাম। আসছে 1945 দ্য বিহাইন্ড দ্য মাউন্টেন্স, এই ছবিটি আপনাদের দেখতেই হবে, এবং অবশ্যই আমাদেরকে ফিডব্যাক দেবেন কেমন লাগলো এই ছবিটি আপনাদের সকলে, এবং আপনাদের ফিডব্যাক অবশ্যই আমি প্রান্তিক এবং রাজন্যাকে অবশ্যই জানাবো। ধন্যবাদ। আজকে আমরা ছিলাম স্ট্রিম ইন নামসে, যেখানে আমরা আড্ডা দিলাম, কথা বললাম, নতুন ছবি নিয়ে অনেক কথা হলো। আগামীতে আবার রাজন্যা এবং প্রান্তিককে এই ছবি সংক্রান্ত আরো আড্ডাতে আমরা নিশ্চয়ই পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন টুডে স্টোরি।